মার্ভেল আর ডিজনি চারটি টিজার ট্রেলার রিলিজ করবে, যার মধ্যে অলরেডি দুটো তো রিলিজ হয়ে গিয়েছে। একটি ছিল স্টিভ রজার্সকে নিয়ে, আরেকটি থরকে নিয়ে। তো এই টিজার ট্রেলার নিয়ে বেশি কিছু বলবো না, চাইলে টিজার ট্রেলার নিয়ে ব্রেকডাউন বা আপডেটেড ভিডিও নিয়ে আসতে পারতাম, কিন্তু এই ট্রেলার নিয়ে ইন্টারনেটে এত পরিমাণ ডিটেলস রয়েছে যে তোমরাও ইতিমধ্যে এই টিজার ট্রেলার দেখে নিয়েছো। এছাড়া সবার মতো এই একই কন্টেন্ট নিয়ে হাজির হতে আমার ইচ্ছে করছিল না। তবে আমরা প্রথম ট্রেলারের হিন্ট মিলিয়ে বুঝতে পারি যে ডুমসডে সরাসরি শুরু হচ্ছে এন্ড গেমের পর থেকেই। তা কিভাবে? অ্যাভেঞ্জার্স এন্ড গেমের এরা তো পেরিয়ে গেছে, বাট অবভিয়াসলি আমরা ফ্যান্সরা কিন্তু সেটা ভুলতে পারিনি। কিন্তু এখন এমনটা মনে হচ্ছে যে মার্ভেলও সেটা ভুলতে পারেনি। মার্ভেল চায় এন্ড গেমের সেই উন্মাদনাকে আবারও ফিরিয়ে আনতে, আর সেই কারণেই অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজের আগে সেপ্টেম্বর মাসে অ্যাভেঞ্জার্স এন্ড গেম আবারও থিয়েটারে রিলিজ করা হবে। তো এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। যদি মার্ভেল অ্যাভেঞ্জার্স এন্ড গেমকে এপ্রিল বা মে মাসে রিলিজ করতো, যেমনটা তারা 2019 সালে করেছিল, তাহলে আমরা ধরে নিতে পারতাম যে হ্যাঁ ভাই, এটা শুধু রিলিজ সেলিব্রেট করার জন্যই করা হচ্ছে। কিন্তু ডিসেম্বর মাসে ডুমসডে আসার আগে সেপ্টেম্বর মাসে এন্ড গেমকে রিলিজ করা, এটা পরিষ্কারভাবে বোঝায় যে অ্যাভেঞ্জার্স ডুমসডে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সিকুয়েল। এখন এমনটা বলার পেছনে আমাদের কাছে অনেকগুলো লজিক্যাল রিজনস রয়েছে, যেগুলো জানার পরে তোমাদেরও হুশ উড়ে যাবে। কিন্তু এখান থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসে যে হয়তো মার্ভেল চায় আমরা যেন ফেজ 4 আর ফেজ 5কে ভুলে যাই। তো আজকের ডিসকাশন এই বিষয়টা নিয়েই বন্ধুরা। আর আমি খেয়াল করে দেখলাম নিয়মিত আমার ভিডিও এনজয় করেও অনেকেই চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে রেখেছো। সাবস্ক্রাইব করতে তো টাকা খরচ হয় না ভাই, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, এবং আমাকে আরও বেশি সাপোর্ট করার জন্য কমেন্টে লিখো অ্যাভেঞ্জার্স ইন গেম। এতে চ্যানেল উপকৃত হয় এবং আরও অনুপ্রাণিত হই নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো প্রথম পয়েন্ট হচ্ছে ডুমসডে এর গ্রাউন্ড ওয়ার্ক। আমরা সবাই জানি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রতিটি সাগার একটি আন্ডারলাইং থিম থাকে। যেমন ইনফিনিটি সাগায় সেই থিম ছিল ইনফিনিটি স্টোনস, কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডে যে থিম নিয়ে ডিল করতে চলেছে সেই থিমের ভিত্তি মাল্টিভার্স সাগায় নয়, বরং অ্যাভেঞ্জার্স এন্ড গেমেই গড়ে দেওয়া হয়েছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমই ছিল সেই প্রথম মুভি যেটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে মাল্টিভার্সের ভিত্তিকে সামনে নিয়ে আসে, যেখানে টনি, ব্রুস আর এনশিয়েন্ট ওয়ান এক্সপ্লেন করেছিল যে অতীতে গিয়ে কোনো ইভেন্ট বদলে দিলে সেটা নতুন একটি অল্টারনেট ইউনিভার্সের জন্ম দেয়, এবং সেখান থেকেই টাইম স্ট্রিম স্প্লিট হয়ে যেতে শুরু করে। প্রতিটা ছোট পরিবর্তনই জন্ম দেয় একটি নতুন ভ্যারিয়েশনকে। আর এই কারণেই অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমরা দেখেছিলাম অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেলিং এর হরর তাদের সামনে আসে যখন 2014-এ থ্যানোসও টাইম ট্রাভেল করে এসে তাদের উপর অ্যাটাক করে বসে। এছাড়াও অ্যাভেঞ্জার্স এন্ড গেমই ছিল সেই মুভি যেখানে কোয়ান্টাম রিয়ালমের টেম্পোরাল ভ্যারিয়েশন নেচারকে মাল্টিভার্সাল স্কেলে ইউজেবল করে তুলেছিল। এমনকি ভালো করে দেখলে ভ্যারিয়েন্টের কনসেপ্টও কোথাও না কোথাও এন্ড গেম থেকেই এসেছে, কারণ যখন মোরাক থেকে পিটার কুইলের আগে পাওয়ার স্টোন নেওয়া হয়েছিল, তখন সেই চেঞ্জ অফ ইভেন্ট জন্ম দেয় একটি নতুন অল্টারনেট টাইমলাইনের। আর সেই কারণেই থ্যানোস আবার পাস্ট থেকে প্রেজেন্টে লড়তে চলে আসে, এবং ওই থ্যানোসকে অবশ্যই থ্যানোসের একটি ভ্যারিয়েন্ট হিসেবেই দেখা উচিত, কারণ পাস্টের লোকেও ঠিক এমনটাই করেছিল এবং টিভিএ তাকে ভ্যারিয়েন্টের ক্যাটাগরিতেই ফেলেছিল। এছাড়াও আমরা সবাই জানি ক্যাপ্টেন আমেরিকা পাস্টে গিয়ে সব ইনফিনিটি স্টোনস তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে তারপর আর প্রেজেন্ট টাইমে ফিরে না আসা, এই পুরো বিষয়টিকে ডুমসডেতে ডিল করা হবে। এমনকি এটাও হতে পারে যে আজ যে ডুমসডে ঘটছে সেটা হয়তো ক্যাপ্টেনেরই অবহেলার ফল। তো এখানে বোঝাই যাচ্ছে যে ডুমসডেতে যেসব মেজর কনটেক্সট দেখানো হবে সেগুলোর কোনোটাই ফেজ 4 বা ফেজ 5-এর কোনো মুভির সাথেই যুক্ত নয়। ইনফ্যাক্ট সেগুলো ডিপলি এন্ড গেমের ইভেন্টগুলোর সাথেই কানেক্টেড, যে একটা স্ট্রং আর্গুমেন্ট দেয় যে অ্যাভেঞ্জার্স ডুমসডে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সিকুয়েল হতে পারে। কিন্তু তাহলে ফেজ 4 আর ফেজ 5কে আমরা কিভাবে অ্যাড্রেস করব সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখন আসি সেকেন্ড পয়েন্টে, দি ওমনিপ্রেজেন্স। একটা ইন্টারেস্টিং বিষয় হলো থিওরিটিক্যাল সায়েন্স আর সায়েন্স ফিকশন দুটোতেই এটা ধরা হয় যদি কখনো একটি টাইম মেশিন তৈরি হয়, সেটা হোক প্রেজেন্ট টাইমে অথবা ফিউচারে, সেই টাইম মেশিনটা সবসময় এক্সিস্ট করে আসছে। মানে আজ থেকে 200 বছর পরে যদি কোনো টাইম মেশিন বানানো হয়, তাহলে আমরা বলতে পারি যে সেই মেশিনটা 1000 বছর আগেও এক্সিস্ট করছিল, কারণ টাইম মেশিন আর তার ইউজারের নেচারই এমন যে একবার কোনো এক পয়েন্টে ক্রিয়েট হয়ে গেলে সে সময়ের প্রতিটা পয়েন্টেই এক্সিস্ট করে। আর এই কারণেই সেই টাইম ট্রাভেলারও প্রতিটা পয়েন্টেই এক্সিস্ট করবে। সে হবে ঠিকই ফিউচার থেকে, কিন্তু সে পাস্টেও এক্সিস্ট করবে। আর এর সবচেয়ে ভালো এক্সাম্পল হলো ক্যাং ফার ইন দ্য ফিউচার এক্সিস্ট করতো, যেমনটা হি হু রিমেইন্স আমাদের জানিয়েছিল। তো টেকনিক্যালি ক্যাং এর প্রতিটা ভ্যারিয়েন্টই ফিউচার থেকেই হওয়া উচিত, তাই নয় কি?
কিন্তু না, আমরা রামাটাটকেও দেখেছি, যে ছিল পাস্টের ইজিপশিয়ান সময়ের এক ক্যাং। ইনফ্যাক্ট আমরা সেই ট্রাভেলারের প্রুফ অফ অ্যাকশনস প্রেজেন্ট টাইমেও দেখতে পাই, যখন সেই ট্রাভেলার ফিউচারের হয়েও তার পাস্টের অ্যাকশনের কারণে প্রেজেন্টে অ্যাপোক্যালিপসের মতো বিইংও এক্সিস্ট করে। তো টাইম মেশিন এমন এক কনসেপ্ট যা তার ইউজারকে এমন করে তোলে যেন সে সব সময় থেকেই এক্সিস্ট করে আসছে। আর লোকি সিরিজ এটা এস্টাবলিশ করেছিল যে হি হু রিমেইনস নিজেই সেক্রেট টাইমলাইন ক্রিয়েট করেছিল যাতে মাল্টিভার্সাল ওয়ার না হয়। আর এখন তো এমন থিওরিও সামনে আসছে যে সেক্রেট টাইমলাইন আসলে ডুমের ক্রিয়েশনকে আটকে রেখেছিল, কিন্তু এখন যখন ক্যাপ্টেন আমেরিকার কর্মকাণ্ডের কারণে ডুম এক্সিস্টেন্সে চলে এসেছে, তখন ডুম আর ক্যাং মুখোমুখি হবেই। আর যদি এমসিও ক্যাং এর কনসেপ্টকে একটা ক্লোজার দিতে চায়, তাহলে অ্যাটলিস্ট এই ন্যারেশনের মাধ্যমেই হোক তারা এটা দেখাতে পারে যে ডুম আর ক্যাং এর মধ্যে খুব দীর্ঘ সময় ধরে এক টেম্পোরাল ওয়ার চলেছিল, যেটা পাস্ট থেকে ফিউচারে সব জায়গায় ছড়িয়েছিল। আর শেষে সেই ওয়ারে উইন হয়েছিল ডুম। এবং ফেজ 4 ও ফেজ 5 এর যে ইররেগুলারিটিস আর ইনকনসিস্টেন্সিস আমরা দেখেছি, সেগুলোকে এভাবে অ্যাড্রেস করা যেতে পারে যে এই দুই ফেজ এতটা আউট অফ লাইন ছিল কারণ ক্যাং আর ডুমের টেম্পোরাল ওয়ারের প্রভাব সব টাইম স্ট্রিমের উপর পড়েছিল। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো যে এমসিইউ তো তাদের টাইম ট্রাভেলিং এর মাধ্যমে বাটারফ্লাই এফেক্ট নেচারকে রুল আউট করে দিয়েছিল, যখন প্রফেসর এক্স এটা এক্সপ্লেন করে দেয় যে তোমার পাস্ট তোমার ফিউচার বদলায় না, বরং একটা নতুন টাইমলাইন ক্রিয়েট করে, মানে নো বাটারফ্লাই ইফেক্ট। কিন্তু লোকি সিজন 2 এ আমরা দেখেছি লোকি টাইম স্লিপ করে পাস্টে চলে যায় এবং সে পাস্টে ওবির সাথে যে কথা বলছিল সেই একই কথাগুলো ওবি প্রেজেন্ট টাইমে মোবিয়াসকে বলছিল, অর্থাৎ ওবির পরিবর্তিত অতীত তার বর্তমানকে পরিবর্তন করে দিচ্ছে। এর মানে এমসিইউতে বাটারফ্লাই এফেক্ট এক্সিস্ট করে। তো যদি ডুম এবং ক্যাং এর ওয়ার হয়েও থাকে, তো ক্যাংকে শেষ করার সেই অ্যাক্ট এমসিইউতেও প্রভাব ফেলবে, যা ফেজ 4 এবং ফেজ 5 কে ডিল করবে যে কেন এই সব স্টোরিজগুলো এতটা ছড়ানো ছিটানো ছিল। কিন্তু আমি এখন যে পরের পয়েন্টটা দিতে যাচ্ছি সেটা শুনে তোমার হুঁশ উড়ে যাবে। এখন কথা বলি পার্টিসিপেটিং হিরোজ নিয়ে। এখন যদি তুমি ডুমসডের পুরো কাজটা দেখো, তাহলে তুমি ডাবল শকড হয়ে যাবে যে কেন ডুমসডে একদম এন্ড গেমের সিকুয়েলের মতো। ডুমসডের পুরো কাস্ট লিস্ট থেকে যদি আমরা থান্ডারবোল্টসের ক্যারেক্টারগুলো বাদ দেই, তাহলে 616 ইউনিভার্সের সব হিরোই সেই একই হিরো যাদের আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখেছিলাম, শুধু শ্যাংচি ছাড়া। কারণ ফ্যান্টাস্টিক 4 আর এক্সম্যানের হিরোরা অন্য ইউনিভার্সের, মানে এমসিইউ এটা একদম পরিষ্কার রাখতে চায় যে তারা ফেজ 4 আর ফেজ 5 কে আলাদাভাবে ডিল করতে চায়। কারণ ফেজ 4 আর ফেজ 5 এ যে নতুন ক্যারেক্টার্স ইন্ট্রোডিউস করানো হয়েছিল, লাইক ইয়াং অ্যাভেঞ্জার্স, মুন নাইট, ডেয়ারডেভিল, ওয়েরউলফ বাই নাইট, এমনকি ইটারনালসও, যারা সরাসরি সেলেস্টিয়ালসদের সাথে যুক্ত, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের কাউকেই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে রাখা হয়নি। এটাই যথেষ্ট বোঝার জন্য যে এমসিইউ কিভাবে প্ল্যান করছে। আসলে মার্ভেল ডুমসডেকে এন্ড গেমের আফটারম্যাথ এফেক্ট হিসেবে দেখাতে চায়, কারণ ডুম আর লোকির ক্যাপ্টেন আমেরিকার বাড়িতে আসা কোথাও না কোথাও এটা ইঙ্গিত করে ক্যাপ্টেন আমেরিকার অ্যাক্টসের কারণেই ডুমসডে শুরু হয়েছে। আর আজ যে ইনকারশন হচ্ছে সেটাও এন্ড গেমেরই একটা রেজাল্ট। তবে আমি সাথে সাথে এটাও বলতে চাই বন্ধুরা, আমরা পুরোপুরি ফেজ 4 আর ফেজ 5 কে ডিসক্রেডিট করার কথা বলছি না, কারণ মনে হচ্ছে যদিও আমরা ফেজ 6 এ মুন নাইট আর ইটারনালস নাও দেখি, কিন্তু ডুমসডের পর সিক্রেট ওয়ার্সে ইয়াং অ্যাভেঞ্জার্স দেখা যেতে পারে। তাই মার্ভেল ফেজ 4 আর ফেজ 5 এ যেসব ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছিল তাদের ডুমসডেতে না হলেও ডুমসডের পরে অবশ্যই দেখাবে। কারণ যেমনটা আমি বলেছি, এই মুহূর্তে ডুমসডের লাইন আপ আমাদের কাছে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 616 ইউনিভার্সের পার্সপেক্টিভ থেকে এই মুভিটা আসলে অ্যাভেঞ্জার্স এন্ড গেমেরই আফটারম্যাথ। আর যে অন্য ইউনিভার্সের ক্যারেক্টারগুলো এতে যোগ হচ্ছে সেগুলো শুধু মুভিটাকে মাল্টিভার্সাল টাচ দিচ্ছে। যদি আমরা থিমের কথা বলি বা কনটেক্সটের কথাও বলি, তাহলে এই মুভিটা কোনোভাবেই ফেজ 4 আর ফেজ 5 এর সাথে কানেক্ট করছে না। তো বন্ধুরা, অ্যাভেঞ্জার্স এন্ড গেম আর অ্যাভেঞ্জার্স ডুমসডের কানেকশন নিয়ে তোমাদের কি মতামত? কি মনে হয় অ্যাভেঞ্জার্স এন্ড গেমের এই রিলিজ কি বক্স অফিস নাম্বারকে ড্রামাটিক্যালি বাড়িয়ে দিবে? চলো এই সব বিষয় নিয়ে কমেন্টসে বিস্তারিত আলোচনা করি। ভিডিও ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।